খবর দিনভরের শুরুতেই যে খবরে নজর, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ করছেন শ্রীরামপুরের সাংসদ সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ কল্যাণের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের, রাজভবনে গিয়ে সত্যতা যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, যে অভিযোগ শ্রীরামপুরের সাংসদ করছেন সেটা তো ভয়ঙ্কর। রাজভবনের তরফে কি বিবৃতি? দেখো, রাজভবনের তরফ থেকে স্পষ্টতই বলা হয়েছে যে এই ধরনের কোনো অভিযোগ রাজভবন মেনে নেবে না এবং সেই কারণে সাংসদ এবং বিশিষ্ট জনেদের 100 জনের অবধি দল রাজভবনে এসে পরীক্ষা করতে পারেন, সেই আহ্বান রাজ্যপাল জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ থাকে, তাহলে একজন জেড ক্যাটাগরি নিরাপত্তা পান যে রাজ্যপাল তার বাসভবনে কিভাবে এত আর্মস অ্যান্ড অ্যামুনিশন ঢুকতে দিল কলকাতা পুলিশ? ফলে সেখানে কলকাতা পুলিশের কর্তব্যের গাফিলতি রয়েছে। যদি এরকমটা হয়ে থাকে তাহলে কর্তব্যের গাফিলতির জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং একই সঙ্গে রাজ্যপাল হুমকি দিয়েছেন যে স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানাবেন যে এই ঘটনার গুরুতর তদন্ত করা হোক। বেশ, I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। যে খবর আপনাদের দেব, মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশের জেলে। বাংলাদেশে কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারে। 14 জুলাই আটক ভারতের 2 ট্রলার। জলসীমা পার করার অভিযোগে আটক, আর আটক 34 মৎস্যজীবীর মধ্যে একজনের রহস্য মৃত্যু। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক গত বছরের শেষের দিকে আমরা দেখেছিলাম কাকদ্বীপ থেকে যারা আটক হয়েছিলেন বাংলাদেশে, তারা যখন ফিরে আসেন তারা তাদের ওপর যে অকথ্য অত্যাচার হয় সেই বর্ণনা দিয়েছিলেন, শিউরে ওঠার মতো বর্ণনা। এখানে একজনের মৃত্যু হয়ে গেল, কি কারণ? হ্যাঁ, দেখো, বাংলাদেশ হাই কমিশনার থেকে যেটা পরিবারের সঙ্গে যেটা ফোনে কথোপকথন হয়েছে, সেখানে পরিষ্কার বাংলাদেশ হাই কমিশনার থেকে জানানো হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল দাস মারা গিয়েছে। বাবুল দাস হচ্ছে এফবি মঙ্গলচন্ডী যে ট্রলার, তারই একজন শ্রমিক। তার বয়স, যে ট্রলার তারই একজন শ্রমিক, তার বয়স কিন্তু 25 বছর। এখানেই কিন্তু পরিবার প্রশ্ন তুলতে শুরু করেছে যে 25 বছরের একটি যুবক, তার কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে। এটা সম্ভবত, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এটা চক্রান্ত করা হয়েছে। হয়তো তাকে অকথ্য অত্যাচার করা হয়েছে, তার ফলে তার প্রাণ গিয়েছে, এমনটাই কিন্তু তিনি পরিবার তরফ থেকে জানানো হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, এই বিষয় নিয়ে তারা তদন্ত চাইছে যে একদম প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটলো, হঠাৎ করে কেন একটা তরতাজা যুবক হৃদরোগে আক্রান্ত হবে। এবং এর পাশাপাশি যে অন্যান্য যে মৎস্যজীবী, অর্থাৎ এফবি মঙ্গলচন্ডী এবং এফবি ঝড় 2, এই দুটো ট্রলার
পরিবারের মোট 34 জন মৎস্যজীবী কিন্তু এখনো পর্যন্ত ওখানে আটকে রয়েছে এবং তাদেরও পরিবার কিন্তু এই মুহূর্তে এই খবর শোনার পর কিন্তু একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। তারা চাইছে তাদের যে পরিবারের যারা আটকে রয়েছে তাদের উপরও একইভাবে কিন্তু অত্যাচার করা হচ্ছে, এমনটাই তারাও কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও অ্যাসোসিয়েশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের যে হাই কমিশনার এবং যে ওখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। রুমেলা, বেশ। আমার স্বামীর হার্ট অ্যাটাক এমনি হয়নি, ওই মাঝি মালিক মেরেছে, আমি ওকে ছাড়বো না। এত ছাড়ার কথা বলে কেন যাচ্ছিল? মিথ্যে কথা বললে হবে না, তোমরা মেরে ফেলেছো আমার স্বামীকে। বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের। বোবা এবং কালাও ছিল, অল্প বয়সী ছেলে। হাই কমিশন জানিয়েছেন ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়। মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল? ওরা কথা বলতে দেয় না, অত্যাচার করে, খেতে দিচ্ছে না। বাংলাদেশ জেলে ঠিক মতো খেতে দেয় না, যে খাদ্যটা দেয় ওগুলো খাওয়ার মতো অবস্থা না। হয়তোবা খাদ্য না পাওয়ার জন্য সে অন্য কাকে বলেছে কি কারোর সাথে, ওখানে জেল পুলিশকে বলার কারণে জেল পুলিশ অনেক টর্চার করে। একটা 25 বছরের ছেলে কি করে হার্ট অ্যাটাক হতে পারে? পুরো সন্দেহ বাংলাদেশ জেল পুলিশে ওকে মেরে দিয়েছে। নিজেরা যেভাবে চলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গেলে কথাটা প্রকাশিত ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বোবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা ভাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার সারার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের। এই উদ্দেশ্য করে আমার ছেলেটারে মেরে দিচ্ছে। মেরে এখন এরা বলছে আমার মানে ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা। লিস্টে ভুল নাম ছিল বেলডাঙ্গার শাকিলা বিবির। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, এসআইআর আতঙ্কে তোমার আবারও একজনের মৃত্যু হলো। মৃত মহিলার নাম হচ্ছে শাকিলা বিবি। বেলডাঙ্গার সরুলিয়া এলাকাতে আজকে সকালবেলাতেই ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। যদিও তার 2002 সালের নাম ছিল, কিন্তু নামের মধ্যে একটু বানান ভুল ছিল। এই নিয়ে গত কয়েকদিন ধরে সে প্রচন্ডভাবে আতঙ্কে ছিল এবং বারে বারে কিন্তু এলাকায় যেখানে তোমার ফর্ম ফিল আপ চলছে সেই ফর্মের জায়গাতে সে বারে বারে কিন্তু খোঁজ খবর নিচ্ছিল, তাকে বোঝানো হয়েছিল। তারপরে কিন্তু আজকে ভোরবেলাতে এসে সরুলিয়া এলাকাতে সেখানে ট্রেনে ঝাঁপ দিয়ে মারা যায় এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয়েছে এই এসআইআর আতঙ্কে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং সে আত্মঘাতী হয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিজেপিকে দোষারোপ করা হয়েছে, কারণ মুর্শিদাবাদের পরপর বেশ কয়েকজনের মৃত্যু হলো। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পারিবারিক অশান্তির জন্য এই আত্মঘাতী, একে কেবলমাত্র তোমার রাজনৈতিক রং দেওয়ার জন্য এই ধরনের ঘটনার অভিযোগ আনা হচ্ছে। ওকে, আর এই এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারো পরিবারের দাবি আবার 2002 সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না। ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প। ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে এই ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়। 8 জনকে নিয়ে যায় পুলিশ।
ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ, এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন, তাকে ফোন করি, তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার? বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য, এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই, কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে, নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে, সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এত টেনশন করো না। বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতো তোমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটেছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। এই এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ। ওনারা প্রত্যেকদিন একটা ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা দেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে। তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে। এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের। এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা। আমরা সব কাজ করতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই, তারা মর্নিং করে রাত 2-3টে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে। আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া। এই ইতিমধ্যে বলেছে আমাদের রেজিস্ট্রেশন করতেই হবে, 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। কিভাবে করবে টিচাররা? মুর্শিদাবাদের কান্দি, এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি এবং তোলা, সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম। ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে,
যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে। যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব, সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে। তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন। নদিয়াতেও এদিন বিএলওরা বিক্ষোভ দেখান রানাঘাট 2 নম্বরের বিডিও অফিসের বাইরে। এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা ভোটারের পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে। যার মানে কর্মক্ষেত্রে আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে সেই কাজ করতে হবে। ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায়, কিন্তু দায়ভার কিন্তু ওনারা নেবেন না, বলছেন বিএলওকেই নিতে হবে। নিউজ 18 বাংলা। বিহার জয়ের পর এবার বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটের জঙ্গলরাজ ইস্যু বঙ্গ বিজেপির নেতাদের মুখে, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তেজস্বী কংগ্রেসের মহাজোটকে উড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে, যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব। বিহারে এরকম জঙ্গল রাজ, বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে। বেল পাকলে কাকির কি, যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ফ্যাক্টর গুলো পুরো আলাদা। মানুষ উন্নয়ন পেয়েছেন, অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না, 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ। বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট। বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ। বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়েছে। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা, অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে। তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো